2025 থেকে 2027-এর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল, সেখানে ভারত যে 6 দলের বিপক্ষে হোম আর অ্যাওয়ে ভিত্তিতে টেস্ট সিরিজগুলো খেলবে তা সবই কিন্তু অলরেডি ফিক্স হয়ে গেছে। সব দলের মতোই ভারতও 3টা হোম সিরিজ আর 3টা অ্যাওয়ে সিরিজ খেলবে। হোম সিরিজগুলো তারা খেলবে যথাক্রমে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার মধ্যে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই 5 ম্যাচের টেস্ট সিরিজ, মানে ওই বর্ডার গাভাস্কার ট্রফি দিয়ে ভারতের পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আর কি যাত্রাটা শেষ করবে। আর 3টা যে অ্যাওয়ে সিরিজ খেলবে সেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড। তার মধ্যে শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, আর ইংল্যান্ডের বিপক্ষে ওই 5 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ভারতের পরবর্তী ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রাটা শুরু করবে এই আগামী জুন মাসে। তো এই 2 বছর যাবত তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে, তো সেখানে ভারতের আর কি সম্ভাব্য স্কোয়াডটা ঠিক কেমন হতে পারে। জানি আমি হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ ভিত্তিতে কিংবা প্রতিপক্ষ অনুসারে বা কন্ডিশন অনুযায়ী আর কি ডেফিনেটলি স্কোয়াডটা অদল বদল হতেই পারে, কিন্তু তারপরেও ভারতের একটা কোর গ্রুপ থাকা কিন্তু খুবই প্রয়োজন। মানে যেসব প্লেয়াররা আর কি অলমোস্ট বলতে গেলে সব সিরিজেই আর কি অ্যাভেলেবেল থাকবেন, বা আর কি বেশিরভাগ আর কি কন্ডিশন বিবেচনায় বলুন বা প্রতিপক্ষ বিবেচনায় বলুন, মানে তারা ওই জায়গায় উপস্থিত থাকবেনই থাকবেন, মানে যারা ভারতের টেস্ট দলে থাকার একদম প্রবলভাবে দাবিদার। তো সেই অনুযায়ী আমি ভারতের সম্ভাব্য টেস্ট স্কোয়াডটা গঠন করেছি। 24 জনের একটা স্কোয়াড গঠন করেছি, বেশ বড় মতোই। তো সেইটাই আমি আপনাদের সামনে এখন এক এক করে তুলে ধরছি ক্যাটাগরি অনুযায়ী। তো ব্যাটারদের লিস্টে এই জায়গায় প্রথমেই আসবেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, দেবদূত পার্টিকল আর সাই সুদর্শন। অলরাউন্ডারদের লিস্টে আসবেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি আর তানুষ কোটিয়ান। উইকেট কিপারদের তালিকায় আসবেন KL রাহুল, ঋষভ পান্ত আর ধ্রুব জুরেল। আর বোলারদের লিস্টে আসবেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, হর্ষিত রানা আর যশ দয়াল। তো এই হচ্ছে ভারতের সম্ভাব্য 24 জনের ফুল স্কোয়াড পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য। এদের মধ্যে 8জন ব্যাটার রয়েছে, 8জন বোলার রয়েছে, 5জন অলরাউন্ডার আর 3জন উইকেট কিপার রয়েছে। তো এই আর কি 24 জনের লিস্টে এমন অনেক নাম আপনারা শুনেছেন যেগুলো আপনাদের কাছে খুবই অভ্যস্ত। এই আর কি প্লেয়ারদের যে থাকাটা এক প্রকার কনফার্ম সেটা আপনারা নিশ্চিত, কিন্তু এমন কিছু প্লেয়ারদের নাম শুনে আপনারা অবাক হয়তো হয়েছেন, মানে তাদেরকে নিয়ে আমি মূলত এবার আলোচনাটা করছি। তো প্রথমেই আপনারা যে প্লেয়ারদের নামটা শুনে অবাক হয়েছেন তাই তিনি হলেন চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা কিন্তু ভারতের টেস্ট দলে শেষবার খেলেছিলেন ওই 2023 সালে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে। তার মানে হিসাব মতো 2023 থেকে 2025-এর এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে যে ভারত যে 6টা সিরিজ খেললো এর একটাতেও তিনি কিন্তু পার্ট ছিলেন না, ভারতীয় দলের কোনো অংশই ছিলেন না। তো সেখানে আবার তাকে আমি পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এই কারণেই ফেরাতে চাইছি, যেহেতু ভারতের ব্যাটিং লাইন আপে এই মুহূর্তে মানে ভয়ঙ্কর করুণ অবস্থা। টপ অর্ডার, মিডিল অর্ডার থেকে কোনো রকম সেইভাবে কন্ট্রিবিউশন আসছেই না বলা চলে। তো সেখানে চেতেশ্বর পূজারার মতো যদি একজন অভিজ্ঞ ব্যাটার থাকে, যিনি উইকেটে যেমন জমে গেলে তাকে আউট করাটা ভীষণ কঠিন হয়ে যায়, তেমনি উইকেটের এক পাশ তিনি আগলে রেখে অপর প্রান্তে ব্যাটারদের বড় শট খেলার সুযোগও করে দেন। আর এছাড়া 100-র উপর টেস্ট ম্যাচ খেলারও তার অভিজ্ঞতা রয়েছে। আর এছাড়াও কিন্তু মানে ঘরোয়া ক্রিকেটে মানে রঞ্জি ট্রফি বা দলীপ ট্রফিতে তিনি কিন্তু ধারাবাহিকভাবে রেগুলার পারফর্ম করে আসছেন। এছাড়া প্রত্যেক বছর ওই ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও তিনি কিন্তু পার্টিসিপেট করে থাকেন, আর সেখানেও ব্যাট হাতে কিন্তু ধারাবাহিক সাফল্যও পেয়ে থাকেন। সেই কারণেই ভারতের টেস্ট টিমের ব্যাটিংয়ের যখন এইরকম করুণ অবস্থা, এরকম যখন কঙ্কাল সার চিত্রটা যখন বেরিয়ে পড়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে, সেই কারণেই পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমি চেতেশ্বর পূজারাকে ভারতের ব্যাটিং লাইন আপে ডেফিনেটলি দেখতে চাই। এর পরের নামটা হচ্ছে হনুমা বিহারি। হনুমা বিহারি আমি বলবো চেতেশ্বর পূজারার মতোই বেশ কিছুটা আনলাকি। ভারতীয় দলের টেস্ট জার্সিতে তার খুব বেশি ম্যাচও খেলা হয়নি, মাত্র 16টা ম্যাচই তিনি খেলেছেন, কিন্তু ওই 16 ম্যাচের মধ্যেই তিনি ব্যাট হাতে বা বল হাতে যে পারফরমেন্সটুকু জেনারেট করেছেন সেটা কিন্তু যথেষ্টই মনে রাখার মতো। তিনি আর কি টেস্ট দলে এসেছিলেন মূলত একজন লোয়ার মিডিল অর্ডার ব্যাটার হিসেবেই। নাম্বার 6 বা 7-এ তাকে ব্যাটিং করানো হতো শুরুর দিকে, কিন্তু এরপর দলের প্রয়োজন বা চাহিদা অনুসারে টিম ম্যানেজমেন্ট তাকে কখনো 5-এ খেলিয়েছে, কখনো বিরাট কোহলির অনুপস্থিতিতে 4 নম্বরেও ব্যাটিং করিয়েছে, ও যখন চেতেশ্বর পূজারা ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন তখন তাকে 3 নম্বরেও খেলিয়ে দেওয়া হয়েছিল। মানে এতবার ব্যাটিং পজিশন বদল হওয়ার জন্য আমি মনে করি তার ওই জায়গায় কনসেন্ট্রেট করতে বেশ কিছু সমস্যা হয়েছিল। কিন্তু তারপর আমি বলবো দলের প্রয়োজন বা চাহিদা অনুসারে তিনি ব্যাট হাতে কিন্তু মানে যতটুকু আর কি সাফল্য এনে দেওয়া যায়, যতটুকু ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় সেটুকু কিন্তু তিনি চেষ্টা করে গেছিলেন নিজের মতো করে। আর এছাড়া তিনি একজন পার্ট টাইম অফ স্পিনার, তো বল হাতেও তিনি কিন্তু বেশ কয়েকবার আমার মনে আছে মানে দলকে সাফল্য এনে দিয়েছেন।
তো এই মুহূর্তে ভারতের টেস্ট দলের ব্যাটিং লাইন আপের যখন খুবই খারাপ অবস্থা, তখন আমি মনে করি হনুমা বিহারীকে ভারতের এই টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনাটা খুবই জরুরি। এরপরের নামটা আসবে সাই সুদর্শনের। সাই সুদর্শনের এখনও ভারতের টেস্ট দলে আর কি অভিষেক হয়নি, কিন্তু তারপরেও আমি বলবো সাই সুদর্শনকে কিন্তু আমি পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারতের দলে ডেফিনেটলি দেখতে চাই। কারণ আর কি তার পারফরমেন্স, মানে ঘরোয়া ক্রিকেটে, মানে রঞ্জি ট্রফি বা দলীপ ট্রফিতে তিনি ধারাবাহিকভাবে শেষ কয়েক মরশুম ধরে যেভাবে ব্যাট হাতে পারফর্ম করে এসছেন, আর এছাড়া এই বর্ডার গাভাস্কার ট্রফির আগেই ভারতের এ দল অস্ট্রেলিয়া সফরে গেছিল, সেখানে 2টা আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলেছিল। তো সেখানে এই সাই সুদর্শন ব্যাট হাতে কিন্তু যথেষ্ট ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন, একটা সেঞ্চুরিও তিনি করেছিলেন। আর এছাড়াও সাই সুদর্শনের বয়সটাও যেহেতু অনেকটাই কম, আর ভারতের টিম ম্যানেজমেন্ট বা হেড কোচ গৌতম গম্ভীর যেহেতু এখন বেশি বেশি করে তরুণ প্লেয়ারদের দলের সুযোগ দিতে চাইছেন, তো সেই সব কিছু মিলিয়ে সাই সুদর্শনকে আমি পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারতের স্কোয়াডে ডেফিনেটলি দেখতে চাই। এর পরের নামটা আসবে দেবদূত পার্টিকেলের। দেবদূত পার্টিকেলও অনেকটা ইয়াং ব্লাড, মানে তার অবশ্য টেস্ট দলে অভিষেক হয়ে গেছে, 2টা টেস্ট তিনি খেলেও ফেলেছেন, তার মধ্যে ওই এইবারের বর্ডার গাভাস্কার ট্রফির ওই পার্থ টেস্টেও তিনি খেলেছিলেন। তো দেবদূত পার্টিকেলও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে অনেকদিন ধরেই রান করে আসছেন, মানে যেখানেই তিনি সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। আর এছাড়াও সাই সুদর্শনের মতোই তিনিও একজন ইয়াং ব্লাড, আর তিনিও যেহেতু একজন লেফট হ্যান্ডার, তো আমি মনে করি তিনি দলে থাকলে দলের একটা আলাদা ভারসাম্য ওই জায়গায় এনে দিতে পারবেন। আর এর পরে যে নামটা শুনে আপনারা অবাক হয়েছেন সেটা হলো তানুষ কোটিয়ানের। তানুষ কোটিয়ানের এখনও ভারতের টেস্ট দলে অভিষেক হয়নি। এই রবিচন্দ্রন অশ্বিন যখন এই বর্ডার গাভাস্কার ট্রফির ওই ব্রিসবেন টেস্টের পরই অবসরের ঘোষণাটা দিয়ে দিলেন, তারপরে আর কি মানে 2 টেস্টের জন্য, মেলবোর্ন আর সিডনি টেস্টের জন্য তানুষ কোটিয়ানকে কিন্তু ওই জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ভারতের নির্বাচকরা অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিলেন। যদিও তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু তারপরে বলবো অ্যাজ আ স্পিন বোলিং অলরাউন্ডার তানুষ কোটিয়ান কিন্তু মানে পার্টিকুলারলি ভারতের যে আর কি হোম সিরিজগুলো খেলবে, তো সেইখানে কিন্তু বল হাতে একটা আর কি বৈচিত্র্য এনে দিতে পারবেন। আর এছাড়া তিনি কিন্তু ব্যাটিংটাও যথেষ্টই ভালো করতে পারেন। ওই 2023-24 রঞ্জি মরশুমে তিনি কিন্তু মুম্বাইয়ের হয়ে 500-র উপর রানও করেছিলেন, আবার সাথে 29টা উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। তো এমনি তো রবিচন্দ্রন অশ্বিনের রিপ্লেসমেন্ট হিসেবে তানুষ কোটিয়ানকে ওই বাকি আর কি 2 টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফরে ভারতের নির্বাচকরা পাঠায়নি। তো ডেফিনেটলি ভারতের যে হোম টেস্ট সিরিজগুলো রয়েছে সেখানে তিনি কিন্তু অনেক বেশি কার্যকর হয়ে উঠতে পারেন বলে আমি মনে করি। আর এছাড়াও ইয়শ দয়ালের নামটা শুনে আপনারা অবাক হতে পারেন। ইয়শ দয়ালেরও এখনও ওই একইভাবে ভারতের টেস্ট দলে অভিষেক হয়নি। তো এর আগে কিন্তু তিনি বাংলাদেশের বিপক্ষে ভারত যে 2 ম্যাচের টেস্ট সিরিজটা খেললো সেখানে কিন্তু ভারতের স্কোয়াডে ছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। তো ইয়শ দয়ালও যেহেতু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন, আর এছাড়া সবচেয়ে বড় কথা তিনি হলেন একজন বাঁহাতি সিমার। জাহির খানের পর আমার মনে হয় না ভারতের এই টেস্ট সাইডে কোনো বাঁহাতি সিমার বা বাঁহাতি পেস বোলার ধারাবাহিকভাবে টেস্ট সাইডে খেলে গেছেন অনেক দিন ধরে। তো ইয়শ দয়ালের সামনে খুব ভালো একটা চান্স রয়েছে, তার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বাঁহাতি পেস বোলার হিসেবে ভারতের এই টেস্ট দলে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করার। আর এছাড়া মোহাম্মদ শামির নামটাও আপনারা শুনেও বেশ অবাক হয়েছেন, কারণ মোহাম্মদ শামি ওই 2023 ওয়ানডে বিশ্বকাপের পর ওই গোড়ালির চোটের জন্য তিনি প্রায় 1 বছরেরও বেশি সময় সমস্ত রকম প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন। তো এরপর আর কি বর্ডার গাভাস্কার ট্রফি শেষ 2 টেস্টে তার ফেরার কথা ছিল, কিন্তু ওই জায়গায় তার ইনজুরিটা পুরোপুরি যেহেতু রিকভার হয়নি, সেই কারণে বিসিসিআইয়ের তরফ থেকে তিনি সবুজ সংকেত না পাওয়ার জন্যই তার ওই আর কি বর্ডার গাভাস্কার ট্রফি লাস্ট 2 ম্যাচে পার্টিসিপেট করা হয়নি। কিন্তু আশা করা হচ্ছে এর পরের আর কি ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা তো শুরু করছে জুন মাসে, হাতে অনেকটাই সময় রয়েছে, এর মধ্যে তিনি তার আর কি যা ইনজুরি রিলেটেড প্রবলেম রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। আর পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের শুরু থেকেই মোহাম্মদ শামিকে অ্যাভেলেবেল পাবে টিম ইন্ডিয়া। আর এছাড়া আপনারা প্রসিদ্ধ কৃষ্ণা কিংবা হর্ষিত রানার নামটা শুনেও হয়তো বা বেশ অবাক হয়েছেন, কারণ এই দুজন কিন্তু এই সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের স্কোয়াডেরই অংশ ছিলেন, দুজনেই ম্যাচ খেলেছেন। প্রসিদ্ধ কৃষ্ণা তো সিডনি টেস্টে খেলেছেন, বুমরার অনুপস্থিতিতে তিনি বল হাতে বেশ ভালো একটা ইম্প্যাক্ট জেনারেট করে দিয়েছিলেন বলে আমি মনে করি। প্রথম ইনিংসে 3টা, দ্বিতীয় ইনিংসেও 3টা উইকেট শিকার করেছিলেন তিনি, মানে তার দিক থেকে যেটুকু বেস্ট পারফরমেন্সটা ওই জায়গায় জেনারেট করা যায় সেটা কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। আর হর্ষিত রানাও প্রথম 2টা টেস্ট তিনি খেলেছিলেন, তার মধ্যেই মানে প্রথম যে পার্থ টেস্টে তিনি প্রথম ইনিংসে বোলিং করেছিলেন 3টা উইকেট নিয়েছিলেন। ট্রাভিস হেডকে তিনি বোকা বানিয়ে যেভাবে আউট করেছিলেন, ওই আউটটা কিন্তু এখনও আমাদের চোখে লেগে থাকবে। এছাড়া তার বয়সটাও যেহেতু কম, ভারতের টিম ম্যানেজমেন্ট তরুণ প্লেয়ারদেরই এখন বেশি করে সুযোগ দিতে চায়। তো সব মিলিয়ে আমি মনে করি এই হর্ষিত রানা আর প্রসিদ্ধ কৃষ্ণা এই দুজনেরও পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারতের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই প্রবল। আর এছাড়া আপনারা সবচেয়ে বেশি যে অবাক হবেন, রোহিত শর্মার নামটা আমি এই জায়গায় একবারের জন্যও নিইনি, কারণ আমি আগেও বলেছি একটা ভিডিওতে রোহিত শর্মাকে আমি আর ভারতের টেস্ট স্কোয়াডে বা টেস্ট দলে কোনোভাবেই দেখতে চাইছি না। কারণ রোহিত শর্মা থাকলে একজন যেমন ব্যাটারের জায়গাটাও ব্লক হয়ে যাবে, তেমনি একইভাবে মানে ক্যাপ্টেন্সি নিয়ে ওই জায়গায় টানাটানি পড়ে যাবে।
কারণ রোহিত শর্মা নিজে থেকে খেলা ছাড়বে না সেটা তিনি বলেই দিয়েছেন। তো রোহিতকে আমি মনে করি ভারতীয় টেস্ট দলে যদি আবার ফিরতে হয়, আবার যদি কামব্যাক করতে হয়, তাহলে ডেফিনেটলি তাকে ঘরোয়া ক্রিকেটে মানে রঞ্জি ট্রফি কিংবা দলীপ ট্রফিতে ভালো মতো পারফর্ম করেই তার আবার এই আর কি টেস্ট স্কোয়াডে ফিরে আসা উচিত। মানে সেই কাজটা খুবই কঠিন, কিন্তু তারপরে আমার মনে হয় রোহিত শর্মা যেহেতু তারকা ব্যাটার, তো ভারতের সিলেক্টররা এই পরবর্তী আর কি ইংল্যান্ড সফরের দলে তাকে হয়তো বা নিলেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় না ইংল্যান্ডের রোহিত সফল হবেন বলে। তার ব্যাটিংয়ের যা টেকনিক, তার এখন যা আর কি ব্যাট হাতে তিনি যেরকমভাবে স্ট্রাগল করছেন অনেক দিন ধরেই, আর তারপর এটা লাল বলের ক্রিকেট, ডিউক বলে খেলা হবে ইংল্যান্ডে, তো সেই সুইং সামলানো, সেই সিম মুভমেন্ট সামলানো রোহিত শর্মার পক্ষে কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। তো রোহিত শর্মাকে যদি সিলেক্টররা ওই ইংল্যান্ড সফরে চান্স দিয়েও দেয়, তো ওইখানে ধরে নেওয়া যায় তিনি একদম 90% সফল হবেনই না বলা চলে। তো তারপরে তিনি অটোমেটিক্যালি টেস্ট দল থেকে বাদ পড়েই যাবেন। তো সেই কারণেই আমি রোহিত শর্মার নামটা এই আর কি 24 জনের টেস্ট স্কোয়াডে একেবারেই রাখিনি। তাহলে এই ফুল স্কোয়াডটা আমি আপনাদের সামনে আরেকবার রিপিট করে দিই। ব্যাটারদের তালিকা আসবেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, সরফরাজ খান, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, দেবদূত পার্টিকল, সাই সুদর্শন। অলরাউন্ডারদের তালিকা আসবেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি আর তানুষ কোটিয়ান। উইকেট কিপারদের লিস্টে আসবেন KL রাহুল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল। বোলারদের তালিকা আসবেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, হর্ষিত রানা আর যশ দয়াল। আর ভারতের এই টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমি কাকে দেখতে চাই জানেন? বিরাট কোহলিকে। কারণ জাসপ্রীত বুমরার ইনজুরি রিলেটেড যা প্রবলেম রয়েছে, মানে এখনও যে তিনি যথেষ্ট চোটপ্রবণ সেটা আবারও প্রমাণ হয়ে গেছে ওই সিডনি টেস্ট চলাকালীনই। তো ওই জায়গায় তার ফিটনেস নিয়ে যেহেতু বেশ কিছু সমস্যা রয়েছে, তিনি বড় বড় সিরিজগুলোতে সবকটা ম্যাচে তিনি অ্যাভেলেবেল নাও থাকতে পারেন। তো সেই কারণেই আমি মনে করি বিরাট কোহলির হাতেই আরেকবার ভারতের এই টেস্ট দলের নেতৃত্বের দায়িত্বটা তুলে দেওয়া উচিত সিলেক্টরদের। তো আপনারা কি মনে করেন এই পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য ভারতের এই 24 জনের যে সম্ভাব্য স্কোয়াডটা এখন তুলে ধরলাম আপনাদের সামনে, এটা কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান, নাকি অধিনায়ক হিসেবে অন্য কাউকে দেখতে চান বিরাট কোহলির বদলে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?